প্রধান উপদেষ্টার সঙ্গে দুদফায় বিশ্ব রাজনৈতিক দলের বৈঠক, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দাবি, সমন্বয়হীনতা দূর করার আহ্বান। যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। সবাইকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা কার্যকর হবে না, মন্তব্য তারেক রহমানের। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নো করিডোর, নো বন্দর, সাফ জানালেন জামায়াত আমির। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশাবাদ। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু, সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। সিন্ধুর পানি চুক্তি স্থগিতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা, কোটি মানুষের অস্তিত্বে আঘাত, বলছে ইসলামাবাদ। এবং সাইবার আক্রমণে বিপর্যস্ত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি, উঠছে কালোবাজারের অভিযোগ, বেশিরভাগ আসন হাওয়া। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। সংস্কার, বিচার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সমঝোতার মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে এক অবস্থায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনাস্থার জায়গা যেন তৈরি না হয় সেজন্য সকল দলের সাথে সমন্বয় রাখার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তারা। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, তারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চান। প্রথম দফার বৈঠক অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে, এবং নির্বাচন এবং সংস্কার, বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারই করুক, আমরা সেটা চাই। সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে। এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রেও ঢুকেছি, যেহেতু 2-3টা স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের কিনে আজকে বসেছেন। এটাই ছিল মোটা দাগে আজকের এই আলোচনার বিষয়বস্তু। প্রধান উপদেষ্টা তো সব কথা, সবার কথা শুনেছেন, সব কথা তো টু দ্য পয়েন্টে তা তিনি স্বাভাবিক প্রোটোকলে উত্তর ওইভাবে দেন না, বা আবার ধরেন অনেক কথা বলেছে সেগুলো আবার ওপেনলিও বলা সম্ভব না। তবে যেই সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে তিনিও শুরুর দিকে অনেককে চেনা জানা ছিল না, বা অনেকে উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা পরিষদে এসেছেন, এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত
অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন, এবং যেহেতু পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে, এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে, বা যে কোনো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে, এই বিষয়টাতে তিনি আশ্বস্ত করেছেন। এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়টি নিয়ে তারাও আবার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন। আসলে শুরুর দিক থেকেই আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীজনদের সরকার ছাড়া নির্দিষ্ট বলয়ের সরকার হলে তারা দেশ চালাতে পারবে না, দেশে স্থিতিশীলতা আনয়ন করতে পারবে না। এবং এটাই আমরা আজকেও সেটা বলেছি যে আমরা কিন্তু 9 মাস আগে বলেছিলাম যে আজকে 9 মাস পূর্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসে বাম ডান সকলে মিলে যেভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে ব্যক্তি ইউনূসের কারণে, এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতো নাই। কারণ হচ্ছে সরকারের কর্মকাণ্ড, সেটা শুধুমাত্র ব্যক্তি ইউনূসের না, ওভারঅল সরকারের কর্মকাণ্ড। তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছিলেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। জনগণকে অন্ধকারে ও রাজনৈতিক দলকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা টেকসই ও কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। অন্য অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম. জাহিদ হোসেন অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কয়েকজন উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন বলেও মত দেন তারেক রহমান। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে সরকারেরই কয়েকজন উপদেষ্টা, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম. জাহিদ হোসেন। কোনো জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় ঝড়, এবং এটা নাকি 4-5 দিন চলবে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারে সংস্কার করার কোনো সামর্থ্য নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন দেবেন বলে আশা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের। বলেন, প্রধান উপদেষ্টা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় বন্দর ও করিডোর ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো কাজে জামায়াতের অবস্থান না। এ সময় নো করিডোর নো বন্দর ইস্যুতে জামায়াতের স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। আমরা নো বলে এসেছি, আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না।
8 মাসে নিরবচ্ছিন্ন তদন্ত শেষে ছাত্র জনতার আন্দোলন চলাকালে চাংখারপুলে শিশু আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। প্রথম আনুষ্ঠানিক এই অভিযোগপত্রে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার আন্দোলন দমনে নির্মম হত্যাকাণ্ড চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গেল বছরের 5 আগস্ট চাংখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। নির্মম এই হত্যাকাণ্ডের প্রায় 8 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল। অভিযোগপত্রে শেখ হাসিনার 16 বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন সহ সব অপকর্মের আদ্যপান্ত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চাংখারপুলের ঘটনা উল্লেখ করে আদালতকে তিনি বলেন, পলাতক আসামি হাবিবুর রহমান সহ অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অধীনস্থদের গুলি নির্দেশনা দেন। ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে। এদিন 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের 1 সপ্তাহের মধ্যে তাদের হাজির হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হস্তান্তরের দাবিতে সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ রয়েছে সেবা কার্যক্রম, বিপাকের সেবা প্রত্যাশীরা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। টানা 11 দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সেবা কার্যক্রম। এখনও মূল ফটকে ঝুলছে তালা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না পর্যন্ত চলবে কর্মসূচি। যতদিন না মেয়রের শপথ পরিপূর্ণ হবে ততদিন আমাদের অবস্থান থাকবে। একটা যৌক্তিক সমাধান হোক, আমরা তো এই সমাধান হইলেই চলে যাবে। নাগরিক সেবা বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। যা মানুষের কাজকর্ম বিভিন্ন ধরনের সবকিছু নগর ভবন থেকে করতে হয়। প্রচুর ভোগান্তি, এতে মানুষের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের কার্যকলাপের সমস্যা হচ্ছে। আসলে এগুলো আমরা চাই না। আমরা চাই যে স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে। শপথ পড়ানো নিয়ে টালবাহানা চলছে বলেও অভিযোগ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুমিল্লা। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল 5 বার এসেছিলেন কুমিল্লায়। কবির স্মৃতি বিজড়িত এই জেলায় এবার জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে জাতীয়ভাবে। রোববার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়া কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের 30 সালেও চলছে 3 দিনব্যাপী আয়োজন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হুসাইন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুমিল্লা। কবির 126তম জন্মজয়ন্তী উপলক্ষে রোববার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় দেয়ালের লেখনীতে কবির গান কবিতার ব্যবহারের দিকে তাকালেই নজরুলের প্রাসঙ্গিকতা বোঝা যায়। গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান, আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা, গান, সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখবেন। এবং এটা কিন্তু শিল্পের শক্তি যে
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনার আয়োজনে ছিল গান, কবিতা ও নৃত্যানুষ্ঠান, যা উপভোগ করতে কবি প্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। এই উপলক্ষে আমরা 3 দিন ব্যাপী আমরা অনুষ্ঠানমালা সাজিয়েছি। প্রথম দিন উদ্বোধনী দিন এবং সমাপনী দিন আমাদের কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের অনুষ্ঠান হবে এবং দ্বিতীয় দিন কুমিল্লা জেলার দৌলতপুরে আমাদের অনুষ্ঠানটি হবে। নজরুল জয়ন্তী উপলক্ষে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালেও চলছে 3 দিন ব্যাপী আয়োজন। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নজরুল একাডেমি মাঠে আলোচনা সভা ও নজরুল মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল 3টা থেকে শুরু হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেলা। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি নজরুলের সৃষ্টি চির অম্লান হয়ে থাকবে বলে মন্তব্য নজরুল গবেষক ও শিল্পীদের। সাম্যবাদের কবি শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জেরে ভাইদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ মামুন সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তার স্বজনেরা জানায়, মামুনের সাথে তার ছোট ভাই মোজাম্মেল ও মমতাজুলের সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এসব নিয়ে বাক বিতন্দার এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় 2 ভাইয়ের মারধরে মামুন আহত হয়ে দীর্ঘ সময় রাস্তার পাশে পড়েছিলেন। খবর পেয়ে বিকেলে স্ত্রী ও সন্তান তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বাড়ি আনার পর আবারও অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সনি ব্র্যান্ডের টিভি ও হোম অডিও ভিডিও পণ্যের ঈদ ক্যাম্পেইন সনি র্যাঙ্কস বিগ বাজ অফার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সোনারতরী শোরুমে এই অনুষ্ঠান হয়। র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান সারভিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, সনি সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট বিজি হুন, সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্র্যান্ডের প্রধান মি রিকি লুকাস যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই অফারের মাধ্যমে গ্রাহকরা বিশেষ ছাড় এবং বান্ডেল উপভোগ করবেন। এই ক্যাম্পেইনে প্রথম 25 জন ভাগ্যবান গ্রাহক বিশেষ মূল্য ছাড়ে কিনতে পারবেন সনির ব্রাভিয়া 8 সিরিজের ওয়েড টিভি সহ সনির কয়েকটি হোম অডিও পণ্য। এছাড়াও সনি টিভি ও সাউন্ড বারে বান্ডেলে মিলবে 10% ছাড়। অফারটি ঈদের দিন পর্যন্ত দেশের সব শোরুম ও অনলাইনে চালু থাকবে।